দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পেট পিটিয়ে টেবিল এসেছিল আমেরিকা। টেবিলে ডোনাল্ড ট্রাম্পের সেই সমস্ত হুমকি আর কথাগুলোর কথা আপনাদের মনে আছে নিশ্চয়। আমার নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। গত ৪১ দিনের যে যুদ্ধ হয়েছিল তার পর থেকে ট্রাম্প কি বলেছিলেন, মোটামুটি সব কথাই তো ভাই আপনাদের মনে থাকার কথা। মাংস খেলেই যে স্মরণশক্তি খারাপ হয়ে যাবে এমন তো কোনো কথাই নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা ইরানকে দুর্বল করে দিয়েছি, ইরানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, ইরানের অস্ত্রশস্ত্র শেষ করে দিয়েছে, ইরানের ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে, ইরানের নৌবাহিনীকে তছনছ করে দিয়েছে। অন্তত এতটুকু তো নিশ্চয়ই মনেই আছে। আপনাদের মনে আছে এটাই বা কম কি? তারপরে কি হলো? আমেরিকা ভাবল, যাক, ইরান তো নিশ্চয়ই দুর্বল হয়েই গেছে। এরপর প্রথমে একদিন আমেরিকা আক্রমণ চালালো, ২৪ ঘন্টা ধরে হামলা চালালো। ইরানও পাল্টা জবাব দিতে থাকলো। এদিক থেকে আমেরিকা আক্রমণ করত, ওদিক থেকে ইরান। এর পরের দিন ইসরায়েল হামলা চালালো। ইসরায়েল হামলা চালানো মাত্রই ইরান পাল্টা আক্রমণ করলো। ২৪ ঘন্টা লড়ল আমেরিকা আর ২৪ ঘন্টা লড়ল ইসরায়েল। দুজনে কড়া জবাব পেল। এরপর আমেরিকা পাকিস্তানকে ইশারা করলো, ভাই সাহেব মাঝখানে একটু ঝাঁপিয়ে পড়ো, আমরা আর পেরে উঠছি না। তখন পাকিস্তান এসে যুদ্ধবিরতি করালো। আমেরিকা আর ইসরায়েল তো বেশ বড় ধাক্কা খেলো। আরে ইরান তো দেখছি মোটেও দুর্বল হয়নি, এরা তো দিব্যি পাল্টা হামলা চালাচ্ছে। এরপর ইরান যখন খামেনির দাফন ঘোষণা করলো তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি তো শুধু আপনাদের একটা রিক্যাপ দিচ্ছি, তাই না? তো যেদিন ঘোষণা করা হলো, যেদিন দাফন সম্পন্ন করা হচ্ছিল, যেদিন তেহরান ও মাশহাদে ইরান বিশাল র্যালি বের হচ্ছিল, ঠিক সেদিনই ইরানের সীমান্ত এলাকায় এবং তেহরানে আমেরিকা হামলা চালিয়ে বসলো। আমাদের নিশ্চয়ই মনে আছে। ইরান কিন্তু হামলা চালায়নি, আমেরিকা চালিয়েছিল। আর তারপর থেকে বিক্ষিপ্তভাবে যুদ্ধ আরও বেড়ে গেল। ইরান কিন্তু বোকার মতো ৫০টি মিসাইল ছুড়ে দিল না, ইরান ৪টি মিসাইল ছুড়ত, আর সে ৪টি কেউ আটকাতে পারত না। আমেরিকা, ইসরায়েল এবং আরব দেশগুলো সবাই দেখত যে একেবারে নিখুঁত জায়গায় হামলা হচ্ছে। এভাবেই ১০ থেকে ১৪ দিন লড়াই চলার পর আমেরিকা যখন একের পর এক ক্ষয়ক্ষতির মুখে পড়তে লাগলো, আর যখন খোদ মার্কিন কর্মকর্তাদেরই এই রিপোর্ট সামনে এলো যে ইরানের সঙ্গে লড়তে 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 আমাদের নিজেদের ডিফেন্স সিস্টেমে দুর্বল হয়ে পড়েছে, ইন্টারসেপ্টর শেষ হয়ে গেছে, মিসাইল কমে আসছে, যেগুলোর উৎপাদন আবার আগের মতো করার জন্য আমাদের অন্তত ৫ বছর সময় লাগবে। ট্রাম্পকে তখন কেউ এটা বলেই দেয়নি যে ভাই, সামনে মুখ দিয়ে তো অনেক বড় বড় কথা বলে যাচ্ছ, কিন্তু পেছনে অস্ত্রাগারে যে অস্ত্রের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। অবশেষে কোন এক উপদেষ্টা এবং যুদ্ধ বিশেষজ্ঞ ট্রাম্পকে এই কথাটা জানালেন। এমনকি গতকাল রাতে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স প্রেসিডেন্টকে জানিয়েছেন যে আমাদের অস্ত্রশস্ত্র কমে গেছে, আমরা যদি ইরানের উপর বড় কোনো হামলা চালাই আর ইরান তখন পাল্টা আক্রমণ করে তবে আমরা তা ঠেকাতে পারবো না। এমনকি আমেরিকার এই চরম অসহায়ত্ব দেখুন। যখন ইরান আমেরিকার ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছিল তখন আমেরিকা সেগুলো আটকাতেই পারছিল না। আমেরিকার ডিফেন্স সিস্টেম, রাডার, সামরিক ঘাঁটি, এমনকি নিজেদের ফাইটার জেটগুলোকে বাঁচানোর জন্যও তারা কোনো ইন্টারসেপ্টর পর্যন্ত ছোড়েনি। তারা শুধু ঠিক ততটুকুই ইরানের মিসাইল আটকিয়েছিল যতটুকু মিসাইল সরাসরি মার্কিন সেনাদের উপর আঘাত হানছিল, যাতে মার্কিন সৈন্যরা মারা না যায়। বাকি অস্ত্রশস্ত্র সব ধ্বংস হতে দাও। ভেবে দেখুন আমেরিকা কতটা দুর্বল হয়ে পড়েছে। আর আজ কি হয়েছে? আজ খোদ আমেরিকা নিজেই এই রিপোর্ট প্রকাশ করেছে। এই দেখুন, আমেরিকা স্বীকার করেছে যে আমরা ইরানের সঙ্গে কথাবার্তা বলছি, অথচ মাত্র ২ দিন আগেই ট্রাম্প বলেছিল যে আমাদের কোনো কথা বলার ইচ্ছে নেই, আমার মুড নেই, আমার আলোচনার কোনো মুড নেই। আর এখন তো এটা প্রমাণিত হয়ে গেছে যে আমেরিকার ১২টা বেজে গেছে। এখন এই পরিস্থিতি থেকে মান বাঁচানোর একটাই উপায় আছে, সেটা হলো নিজের মুখে নিজের প্রশংসা করা। ট্রাম্প আজ আবার সামনে এসে বলেছে যে আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে। দুনিয়া সবাই জানে তোমাদের কাছে ঠিক কি ধরনের অস্ত্র আছে। না তোমার নিজের অস্ত্র কাজ করছে, না তোমার দেশের অস্ত্র কোনো কাজে আসছে। এগুলো বোঝার জন্যই একটু বুদ্ধি লাগে, মাঝে মাঝে রসিকতা বুঝতে হলেও একটু মাথা খাটাতে হয়। যাই হোক, ট্রাম্প বলেছেন যে আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, দুনিয়ার সবচেয়ে বেশি অস্ত্র আমাদেরই রয়েছে। স্ট্রেট অফ হরমুজে যাই হোক, এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে। ব্যাপারটা হলো ইরানের উপর পাকিস্তান চাপ সৃষ্টি করেছে এবং সেই সঙ্গে চীনও বলেছে যে আপনারা আলোচনা করুন। ফলে এই মুহূর্তে পাকিস্তান ও চীন দুটো দেশ মিলেই ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা করিয়ে দিচ্ছে। কথায় কথায় মনে এলো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকায় গেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এবং ইরানের উপর হামলার পরিকল্পনা করবেন। এখন আপনারা আরবদের নিয়ে যা ভাবছেন যে হয়তো তাদের বুদ্ধিশুদ্ধি হয়েছে, না, মোটেও তা হয়নি। আমাদের ওলামায়ে কেরাম আরবদের সম্পর্কে যা বলে গেছেন আমরা আজ তাই সত্যি হতে দেখছি। সিরাত আল মুস্তাকিম বা সোজা পথে আসার পরিবর্তে এই আরব দেশগুলো ইসরায়েলের কাছে আরও কাছাকাছি চলে গেছে, আলে ইয়াহুদের আরও বেশি কাছাকাছি ঘেঁষেছে।
নেতানিয়াহু নিজেই কনফার্ম করেছেন যে আরবদের সঙ্গে আমাদের যোগাযোগ আরও বেড়েছে। আমরা একে অপরকে আরও বেশি ভরসা করছি এবং আমাদের কথাবার্তা অনেক দূর এগিয়ে আছে। আমেরিকার এক কর্মকর্তা বলেছেন যে আমাদের মনে সন্দেহ ছিল, আমরা যদি ইরানের উপর আরও বড় হামলা চালাই তবে কি ইরান আলোচনার টেবিলে বসবে? তাহলে প্রশ্ন হলো, যখন তোমাদের মনেই এই ব্যাকুলতা ছিল যে ইরান আলোচনার টেবিলে চলে আসুক, তবে তোমাদের বাবা ডোনাল্ড ট্রাম্প কেন বারবার বলে বেড়াচ্ছিল যে আমাদের কোনো কথা বলার ইচ্ছে নেই, আমাদের তো কোনো ইন্টারেস্টই নেই? আসলে ছটফট তো তোমরাই করেছিলে ইরানের সঙ্গে কথা বলার জন্য। খোদ আমেরিকার ট্রাম্পের কর্মকর্তারাই এই কথা স্বীকার করেছেন। চীন ও রাশিয়া দেখেছে যে ইরানের সঙ্গে লড়তে লড়তে আমেরিকার অস্ত্রশস্ত্র ফুরিয়ে আসছে। তারা এও দেখেছে যে ইউক্রেন, জাপান এবং আমাদের অন্যান্য শত্রুদের সাথে লড়ার জন্য এটাই তাদের উপযুক্ত সময়। কারণ সোজা কথা হলো, আমেরিকার অস্ত্র তো ফুরিয়ে আসছে, আর এতে কোনো না কোনোভাবে লাভ তো চীন ও রাশিয়ারই হচ্ছে। ইরানের মুখপাত্র বলেছেন যে আমরা আমেরিকাকে কোনোভাবেই এই ছাড় দেব না যে যখন খুশি তারা আমাদের উপর হামলা করবে এবং আমাদের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দেবে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমেরিকা মারাত্মকভাবে ফেঁসে গেছে। হরমুজ প্রণালী আমাদের এবং আমাদের অবস্থাও এখন বেশ শক্তপোক্ত। چون در باطلاق خود ساخته گیر کردن. این مدیریت جنگ نیست. این که هر از مدت یک بار مرتکب جنایات جنگی بشن و بهش افتخار بکنن، این صرفاً دست و پا زدن در یک শুধু দর্শক, ডোনাল্ড ট্রাম্প এ কথাও বলে দিয়েছেন যে আমরা আলোচনা তো করছি, তবে আমি আলোচনার বেশি সময় নষ্ট করব না। সুযোগ পেলে আমি ইরানের উপর প্রবল আক্রমণ চালিয়ে দেব। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাফতালি বেনেট ঘোষণা করেছেন যে কাতার হলো আমাদের শত্রু, আর সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডের বিনিময়ে ফিলিস্তিনের দাবি তোলে, তবে আমি পরিষ্কার বলছি আমাদের সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বা নর্মালাইজেশন দরকার নেই। আর আমি কাতার সম্পর্কেও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, কাতার আমাদের শত্রু। আরবদের তো আপনারা দেখেছেনই, এরা আমেরিকা আর ইসরায়েলের লেজ চেটে বেড়ায়, অথচ ইসরায়েল আর আমেরিকা এদের মুখের উপর ছাই ঢেলে দেয়। ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভীর বলেছেন ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, সে শুধু নিজের লাভের হিসেবেই বোঝে। তিনি আরও বলেন আমেরিকার এমনটা করা উচিত নয়। ট্রাম্প একজন বুদ্ধিমান মানুষ, তাই ইরানের সঙ্গে কোনো আলোচনাই করা উচিত নয়, বরং বন্দুকের নলের মুখে ইরানের সামনে নিজেদের দাবি রাখা উচিত। ওদিকে ইরাকের আকাশে আমেরিকার একটি ড্রোন উড়ছিল, আর ইরাকি ফাইটার জেট সেই মার্কিন ড্রোনটিকে ভূপাতিত করেছে। هذا كل شيء طيار شيء اعتقد. এরপর একটু রং চঙিয়ে নানা মশলা মিশিয়ে কথা বলতে হলো, কারণ ট্রাম্প প্রথমে ভীষণ ওভার কনফিডেন্সে ভুগে টানা 13 থেকে 14 দিন ইরানের উপর হামলা চালিয়েছিলেন, কিন্তু এখন নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে তাকে কথা ঘুরিয়ে নানা মশলা মাখতে হচ্ছে। ট্রাম্প বলেছে যে ইরান নাকি ছটফট করছিল এবং ইরানের অনুরোধেই তারা আলোচনা করছে, আর তার আশা যে কোনো একটা ডিল হয়ে যাবে। আরে তুই যদি অতই শক্তিধর আর পাওয়ারফুল হবি, তবে কেন আলোচনা করছিস? মাত্র 2 দিন আগে তো তুই নিজেই বললি যে আমাদের কোনো আলোচনাই করার ইচ্ছে নেই। কার ঠিক কী অবস্থা হয়েছে তা দুনিয়ার সবাই বুঝতে পারছে। যার যার কাছে ট্রাম্পের ভয় থাকে, ট্রাম্প তাদেরই সমর্থন করে, কখনো তাদের বিরুদ্ধে চড়া সুরে কথা বলে না। যেমন রাশিয়ার সামনে পড়লে আমেরিকা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, ভয়ে পুরো প্যান্ট ভিজে যায়। তাই ডোনাল্ড ট্রাম্প তার এক অডিও বার্তায় বলেছে যে আমি রাশিয়াকে, পুতিনকে জিজ্ঞেস করব যে আপনারা কি ইরানকে সাহায্য করছেন কিনা, আর যদি সাহায্য করেও থাকেন তাতে খুব একটা কিছু আসে যায় না। বুঝতে পারছেন তো? কারণ রাশিয়ার বিরুদ্ধে কথা বলার কোনো সাহস ট্রাম্পের নেই। এখন তো কেবল ইরানই বাজাচ্ছে, কিন্তু রাশিয়া যদি সত্যি সত্যি ময়দানে নেমে পড়ে, তবে ওই ট্রাম্পের পালানোর কোনো রাস্তাই থাকবে না। আমি আগেই বলেছি ট্রাম্প ভীষণ লোভী, সে একটা লোভী জানোয়ার। এখন সে নিজে স্বীকার করেছে যে আমরা ভেনেজুয়েলা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিচ্ছি, তেলও নিচ্ছি, আর প্রচুর ফায়দাও লুটছে। ইরানের সঙ্গেও ঠিক এই ঘটনাই ঘটবে। কথাটা ঘুরে ফিরে সেই একই জায়গায় গেল, ইরানের সঙ্গেও ঠিক এমনই হবে। ইরান যে জাহাজ ও ট্যাঙ্কারগুলোতে হামলা চালাচ্ছে তাতে যে ক্ষতি হচ্ছে, সে টাকার অঙ্কটা আমরা ইরানের বাজেয়াপ্ত করা তহবিল থেকে কেটে নেব। সাংবাদিক অডিওতে ট্রাম্পকে প্রশ্ন করলেন যে নেতানিয়াহু নিষেধ করেছেন যেন আমেরিকা তুরস্ককে F-35 ফাইটার জেট না দেয়। সাংবাদিক নেতানিয়াহুর এ কথা বলাই ট্রাম্প দারুণ চড়ে যান এবং বলেন আমাকে কেউ শেখাতে পারবে না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তুরস্ক আমার খুব ভালো বন্ধু, এরদোয়ানের উপর আমার পূর্ণ ভরসা আছে, তাই তাদের ফাইটার জেট দেবই। আমার বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পোলটি খেয়ে গেছে। ট্রাম্প বলেছেন যে আমাদের জন্যই অনেক দেশ টিকে আছে, আমি যদি না থাকতাম তবে আজ ইসরায়েল বলেই কোনো দেশ থাকতো না। আব্রাহাম অ্যাকর্ডের কথা যদি বলেন
তো এই আব্রাহাম অ্যাকর্ডের ঘোষণা তো আমিই করেছি, তবে আমি এখনও সরাসরি সৌদি আরবের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ড নিয়ে কোনো কথা বলিনি, আমরা তাদের অফার দিয়ে রেখেছি। ওদিকে ইরান কনফার্ম করেছে যে হরমুজ প্রণালীতে জোর করে ঢুকে পড়া 6টি জাহাজকে তারা সতর্ক করে ফিরিয়ে দিয়েছে। ওদিকে ইরান তাদের নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ইরান জানিয়েছে যে আমেরিকার সঙ্গে তাদের কোনো সরাসরি যোগাযোগ নেই বা সরাসরি কোনো কথাবার্তাও চলছে না, টেক্সট মেসেজ এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমেই শুধু বার্তা আদান প্রদান হচ্ছে। ইরানের রাজধানী তেহরানের একটি হোটেলে আগুন লেগেছে। আগুন কিভাবে লাগলো তা জানা যায়নি, তবে এতে 7 জন নাগরিক আহত হয়েছেন। ওদিকে ইরানের রেভলিউশনারি গার্ড ইরানের কুর্দি লড়াকু ও তাদের ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এর ভিজুয়াল আপনাদের সামনে রয়েছে। ইরান একথাও কনফার্ম করেছে যে সীমান্ত এলাকায় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল, আর আমরা এমন 4 জন জঙ্গিকে খতম করেছি। শুধু ওই যে লিন্ডসে গ্রাহাম, যে মার্কিন শুয়োরটি মারা গেছে, তাকে নিয়ে একটি ডকুমেন্টারি সামনে এসেছে। তার কিছু ফুটেজও ফাঁস হয়েছে। মিডিয়া সেই ডকুমেন্টারিটি বানিয়ে পাবলিক ডোমেনে প্রকাশ করেছে। তুরস্কের আনাদুলু এজেন্সি তা লাইভ করেছে, যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে লিন্ডসে গ্রাহাম এখন জাহান্নামে পৌঁছে গেছে। সে বলছে, যখন আমি জানতে পারলাম যে আমেরিকা, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর বড় আক্রমণ চালিয়েছেন, তখন আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম, কারণ আমি অনেক আগে থেকে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করেছিলাম, হামলা করো, হামলা করো, হামলা করো। ইরানের উপর যখন হামলা হয় তখন আমার খুব মজা লাগে। যদিও এখন তার নিজেরই অবস্থা এমন ফেঁসেছে যে সে একেবারে ঠিকঠাকভাবে জাহান্নামে পৌঁছে গেছে। ওই শুয়োরটা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের আইআরজিসির মস্কিটো ফ্লিট বা ক্ষুদ্র নৌবহরের ভূয়সী প্রশংসা করেছেন। এই মস্কিটো ফ্লিট কি? হরমুজ প্রণালীতে ইরানের যে ছোট ছোট বোট বা নৌযানগুলো রয়েছে তা দিয়ে যেভাবে তারা নিরাপত্তা সামলাচ্ছে এবং শত্রুর 12টা বাজাচ্ছে, একটি বৈঠকে পুতিন নিজের মুখেই তার প্রশংসা করেছেন। আমেরিকা শেষ পর্যন্ত স্বীকার করেছে যে তাদের 18 জন সেনা মারা গেছেন এবং 620 জন সেনা আহত হয়েছেন। একটু ভেবে দেখুন, আমেরিকা যদি নিজেই এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে, তবে মৃত ও আহতের সংখ্যা আসলে বাস্তবে কতটা বেশি হতে পারে তা আপনারাই ভাবুন। ইরানের সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে যে কারো তরফ থেকে যদি কোনো আগ্রাসন চালানো হয়, তবে আমরা তার উপযুক্ত অস্ত্র দিয়েই জবাব দেব। আসসালামু আলাইকুম। চীন থেকে নতুন অস্ত্রের চালান পেতে যাচ্ছে ইরান। প্রায় 400টি কাঁধে বহনযোগ্য মিসাইল ইরানে পাঠাচ্ছে চীন। এইরকম একটি সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই সংবাদের বিস্তারিত বিশ্লেষণ করব এই নিউজে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফরের সংবাদ দেব এবং ইরাকে সৌদি মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা 20 ছাড়িয়েছে। তার মধ্যে অন্তত 5 জন আইআরজিসির মিলিটারি অ্যাডভাইজার রয়েছে। এদিকে ইরানের হামলা হয়েছে কুয়েতে, ইরানের হামলা হয়েছে জর্ডানে। ইরানের হামলার কঠিন জবাব দেওয়ার অঙ্গীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরাকে যে হামলা হয়েছে সেই হামলায় সম্মতি ছিল ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির। এই ধরনের সংবাদ আসছে মিডিয়াতে। সেই সাথে আমরা জানাবো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে ভারত সফরের দাওয়াত দেওয়া হয়েছে। অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে আজকের নিউজে সর্বশেষ আপডেট জানাবো। তবে সবার আগে যে সংবাদ দিচ্ছি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরেকটি যুদ্ধ চাপানোর জন্য ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলা করার জন্য জোর তদবির চালাচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুকে দেখা গিয়েছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। নেতানিয়াহু বৈঠক করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। তবে নেতানিয়াহু যেই সময় আমেরিকা সফর করছে সেই সময় আমেরিকা জুড়ে নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য দাবি উঠেছে। সর্বশেষ জনমত জরিপে অবাক করা বিষয়, আমেরিকার নাগরিকদের 49%, মানে 49% মানুষ মনে করছে নেতানিয়াহুকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। প্রিয় দর্শক, আপনিও কি মনে করেন
আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধীর তকমা পাওয়া নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে রাতের খাবার খেতে নেতানিয়াহু একটি হোটেলে গিয়েছিল এবং সেই লোকেশন জেনে যায় নেতানিয়াহুর বিরোধী প্রোটেস্টাররা। তারা হোটেলের সামনেই নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, নেতানিয়াহু তুই পালাবি কোথায়, তোর পালানোর জায়গা নেই, তুই একজন গণহত্যাকারী, তোর বিচার হবে। নেতানিয়াহুর হোটেলের সামনের এই বিক্ষোভের দৃশ্য দেখাচ্ছি তুর্কিপিডিয়ার দর্শকদের। You can't hide! Bibi, you can't hide! বিবি বিবি ইউ ক্যান নট হাইড। বিবি হলো নেতানিয়াহুর সংক্ষিপ্ত নাম। বিবি বিবি তুমি কোথাও পালাতে পারবে না। ইউ আর কমিটিং জেনোসাইড, তুমি তো গণহত্যা চালাচ্ছ, তুমি কোথাও পালাতে পারবে না, লুকাতে পারবে না। You're committing genocide! You're committing genocide! Netanyahu, you can't hide! পরবর্তীতে মার্কিন পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে নেতানিয়াহুকে প্রোটেকশন দিয়ে রাখে। নেতানিয়াহু আজকে কোথাও নিরাপদ নয়। নিজের দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করেনি নেতানিয়াহু, অনেক ইউরোপিয়ান দেশের উপর দিয়ে যায়নি নেতানিয়াহু। চোরের মতো লুকিয়ে একটা সামরিক এয়ারপোর্ট থেকে গোপনে মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছিল নেতানিয়াহু এবং গোপনে এক জায়গায় রাতের খাবার খেতে গিয়েছে, কিন্তু লুকাতে পারেনি। আমেরিকার ভেতরে আমেরিকার জনগণরাই নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বিবি বিবি ইউ ক্যান নট হাইড। দেখা যাক নেতানিয়াহু গ্রেপ্তার হয় কিনা। শেষ পর্যন্ত নেতানিয়াহুর পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে পৃথিবীর কয়েকশো কোটি মানুষ। প্রিয় দর্শক, বিশ্ব শান্তির জন্য নেতানিয়াহুকে মুক্ত রাখা উচিত নাকি নেতানিয়াহুকে শিকের আড়ালে রাখা উচিত? কমেন্টে জানাতে পারেন। আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদ এসেছে, ইরানের কাছে চীন নতুন করে প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সাপ্লাই দিতে যাচ্ছে এবং প্রথম চালানটি আসতে যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে। সেই চালানটি আসবে পাকিস্তানের ভেতর দিয়ে বাই রোডে এবং চীনের তৈরি করা কাঁধ থেকে বহনযোগ্য অন্তত 2টি মডেলের শোল্ডার টু ফায়ার ম্যানপেড এয়ার ডিফেন্স দেয়া হবে ইরানকে। এই সংবাদটি তৈরি করতে রয়টার্স তিনটি সূত্রের কথা উল্লেখ করেছে এবং এই সংবাদটি লুফে নিয়েছে ইসরায়েল। যেই সময় নেতানিয়াহু সফর করছে আমেরিকায়, সেই সময় এই ধরনের একটি সংবাদ যেন নেতানিয়াহুর জন্য খুবই প্রয়োজন ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমরা বিশ্বাস করি রাশিয়া এবং চীন ইরানকে কোনো অস্ত্র দিবে না, যদি তারা ইরানকে কোনো অস্ত্র দেয় তাহলে তাদের খবর আছে। অন্যদিকে চীন বলেছে এই ধরনের সংবাদ পরিপূর্ণ ভিত্তিহীন, গ্রাউন্ডলেস। পাকিস্তান অস্বীকার করেছে এই ধরনের কোনো সংবাদটি বার্তা সংস্থা রয়টার্স করেছে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন চীন যদি অস্ত্র দেয় সেটা আমেরিকাকে জানিয়ে দেবে না এবং কিভাবে দিবে সেটা আমেরিকার পক্ষে জানা এত সহজ হবে না। প্রিয় দর্শক, আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেই সংবাদ রয়েছে আমরা সকালের লাইভে জানিয়েছি, গতকাল রাতে ইরাকের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। আমেরিকা এবং সৌদির যৌথ বাহিনী ইরাক জুড়ে ইরানপন্থী মিলিশিয়া বাহিনী পপুলার মোবিলাইজেশন ফ্রন্টের সদর দপ্তর সহ বিভিন্ন কার্যালয়ে হামলা চালায়। এই হামলার ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে আসতে থাকে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ইরাকে সৌদি এবং আমেরিকার হামলায় এখন পর্যন্ত 20 জনের মতো মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 32 জন।
এবং এই 20 জনের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র ইরাকের নাগরিক নয়, ইরানের আইআরজিসির 5 জন সদস্য রয়েছে এবং ইরাকেরও আরো 10-15 জন পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য রয়েছে। ইরাকে এই হামলার পেছনে সৌদি আরব এবং আমেরিকা জড়িত। সৌদি আরব ঘোষণা দিয়ে এই হামলা করেছে। সৌদি আরব বলেছে ইরাক থেকে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালিয়েছিল ইরানপন্থী এই মিলিশিয়া বাহিনী। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার পর ইরাকের অবস্থান কি? বিভিন্ন বার্তা সংস্থা বলছে ইরানপন্থী মিলিশিয়াদের উপরে আক্রমণের বিষয়টি জানতো ইরাকের প্রধানমন্ত্রী এবং সৌদিকে এই হামলার সম্মতিও দিয়েছেন তিনি। এটা কি ইরানের সাথে অনেক বড় মির্জাফরি নয় ইরাকের? দীর্ঘদিন ধরে ইরাক ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ইরানের চেয়েও বেশি শিয়া মুসলমান বাস করে ইরাকে। কিন্তু ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদি নির্বাচিত হওয়ার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে খুবই আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে। আমেরিকা থেকে ফিরেই ইরাকে এই ধরনের আক্রমণের ব্যাপারে তিনি কি আমেরিকাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন? ইরাকের সরকার গঠিত হওয়া নিয়ে বেশ কয়েক মাস ধরে অচল অবস্থা ছিল এবং সর্বশেষ আমেরিকার সাপোর্টে এই নতুন প্রধানমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী হয়েছেন। ইরাকের সরকারের ভেতরে ইরানপন্থী এমপিরা রয়েছে, ইরান বিরোধী এমপিরা রয়েছে। আশ্চর্যের ব্যাপার, ইরাক একটা শিয়া মেজরিটি কান্ট্রি হলেও সকল ইরাকি ইরানের পলিসিকে সাপোর্ট করে না। বিশেষ করে ইরাকের সেনাবাহিনীর বাইরে ইরাকের ভেতরে নন স্টেট অ্যাক্টর বা প্যারামিলিটারি বাহিনী বা শিয়া মিলিশিয়াদেরকে অনেক ইরাকি তাদের দেশের জন্য থ্রেট মনে করে এবং সেই পক্ষে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীও থাকতে পারে, যে কারণে তার গ্রিন সিগন্যাল ছাড়া আমেরিকা এবং সৌদি আরব এইভাবে হামলা করতে পারেনি। সুতরাং ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর যে ভূমিকা সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? যদিও লোক দেখানোর জন্য ইরাক ঘোষণা দিয়েছে তাদের প্রধানমন্ত্রীর রিয়াদ সফরকে তারা স্থগিত করেছে এবং ইরানপন্থী বিভিন্ন সংসদ সদস্যরা দাবি তুলছে ইরাকের ভেতরে সৌদি আরবের বিমান হামলার জবাবে সৌদি আরবের ভেতরে ইরাকের বিমান হামলা করা উচিত। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য আসেনি। প্রিয় দর্শক, আমরা একটু বাংলাদেশের সংবাদে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, ভারতীয় হাই কমিশনার ত্রিবেদী, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে তিনি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হোক, সবকিছু ইতিবাচক হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যেন ভারত সফরের শিডিউলটাকে কনফার্ম করে এবং এতদিন ধরে বাংলাদেশ ভারতের যে একটা সন্দেহ সংশয় আছে সেই সম্পর্কগুলো বরফ গলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর থেকে টেনশনে আছে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পরবর্তী সফরে সৌদি আরব কিংবা পাকিস্তানে যেতে পারেন, এই ধরনের একটা ইঙ্গিত রয়েছে। এমনকি তিনি তুরস্কে সফরেও আসতে পারেন। এই অবস্থায় ভারত টেনশনে পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিভাবে তাদের কবজায় নিয়ে আসবে। তারেক রহমান এখন পর্যন্ত বেশ ভালো ডিপ্লোম্যাটিকলি কাজ করছেন। অন্তত ফরেন পলিসির ব্যাপারে ধীরে ধীরে গুছিয়ে আনছেন বাংলাদেশের বিভিন্ন মিত্রদের সাথে সম্পর্ক। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমান আগে কোন দেশ সফর করা উচিত, ভারত নাকি পাকিস্তান অথবা সৌদি আরব? পাকিস্তান বাংলাদেশে নতুন করে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করছে, বাংলাদেশকে প্রয়োজনীয় খাদ্যপণ্য দিবে পাকিস্তান, বাংলাদেশ থেকে পাট পণ্য সংগ্রহ করবে পাকিস্তান। সাম্প্রতিক এরকম একটি চুক্তি হয়েছে। অন্যদিকে বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। এছাড়া তুরস্ক বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন বিনিয়োগ করছে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে। এখন বাংলাদেশের প্রায়োরিটি হওয়া উচিত প্রথম কোন দেশ সফর করা, ভারত নাকি অন্য কোনো মুসলিম দেশ? আপনারা কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশের হবিগঞ্জে ব্যাপক উত্তেজনা চলছে। কিছুক্ষণ আগে লাইভে আসার আগে ফেসবুকে দেখলাম হবিগঞ্জে বিরোধী দলীয় এনসিপি নেতাদের উপর হামলার পর তারপর যে প্রতিবাদ সমাবেশ, সেটাকে ঠেকানোর জন্য 4 দফায় 5 দফায় ব্যারিকেড দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এখানে নিয়ে আসা হয়েছে বালুর ট্রাক, যদিও ট্রাকে বালু নেই। শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলকে দমন করার জন্য, বিরোধী মত দমন করার জন্য যেই কৌশল